আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেকদিন পর আবার তোমাদের মাঝে ফিরে এসেছি ভিডিও ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমি ফিজিক্সের এমসিকিউ সলিউশন করব। বিগত বছরের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্ন সহ সমাধান করব। ভিডিও ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আশা করি কিছু জানতে পারবে, শিখতে পারবে। তাহলে আমি শুরু করতে যাচ্ছি। প্রশ্নগুলো মোটামুটি সহজ ছিল এবার। এই প্রশ্নগুলো যে এবার এসেছে বলে আর আসবে না এমন কিন্তু নয়। প্রশ্নগুলো আবার রিপিটও কিন্তু হতে পারে, আর বিভিন্ন ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এগুলো দিতে পারে। আমি প্রশ্নগুলো লিখেছি এবং সমাধান করে দেখাবো। একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়ালে এর কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? এই অঙ্কটা কিন্তু একেবারে বই থেকে হুবহু তুলে দেয়া, এবং এই অঙ্কটা অনেকের হয়তো করে করে অ্যান্সারটা কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমার মুখস্থ ছিল আসলে অ্যান্সারটা 125% হবে, কিন্তু কিভাবে হবে সেটা আমি এখন দেখা যাচ্ছি। তাহলে এখানে দোলনকাল কি করা হয়েছে? 50% বাড়ানো হয়েছে। তার মানে আদিতে দোলনকাল আমার ছিল কত? T1, আর সংক্ষেপে করছি আর কি। আর T2 কত হবে? T1 প্লাস T1 এর কত? 50%। তার মানে কত হবে? T1 প্লাস T1 ইন্টু কত? 50/100। তাহলে এখানে কত হয়? T1 প্লাস এটা মানে কত হয়? 2। তার মানে 1/2 মানে কত? 1/2 মানে 0.5। তার মানে 0.5 T1। তার মানে কত হবে? 1.5 T1। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমার কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? তার মানে আমার দোলনকালের সাথে কার্যকর দৈর্ঘ্যের যে সম্পর্ক আছে সেটার মাধ্যমে আমাদেরকে উপস্থাপন করতে হবে। তাহলে দোলনকালের সাথে কার্যকর দৈর্ঘ্যের যে সম্পর্ক সেটা আমরা কি জানি? যে বর্গমূলের সমানুপাতিক সরল দোলকের ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি অতএব L2/L1 এটা সমান কত? √L2/L1 সমান কত লেখা যায়? T2/T1। এটা আমরা লিখতে পারি। আমাদের টার্গেট হলে কার্যকর দৈর্ঘ্য অর্থাৎ L বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি L2 সমান কত? T2/T1 অল স্কয়ার ইনটু L1, এভাবে লিখতে পারি। তাহলে T2 সমান আমরা কত পেয়েছিলাম? 1.5 কত? T1/T1 এটা অল স্কয়ার গুণ L1। T1 ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে? 1.5 এর স্কয়ার। এটা আমরা কিভাবে করব? ক্যালকুলেটর বাদে। তাহলে 1.5 এর স্কয়ার মানে কত? 1.5 গুণ 1.5 গুণ L1, যেহেতু L1 আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কত? 15/10 গুণ কত? 15/10 গুণ L1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 15 কত হয়? গুণ করলে আমরা জানি 225। এই 225 এর নিচে কত আছে? 100 L1। এখন দশমিকের রূপান্তর তোমরা জানো যে এই পাশে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। তাই এই পাশ থেকে কয়টার পরে আমার বাম দিক থেকে দেখতে হবে। বাম দিক থেকে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। তাহলে এই উপরে বাম দিক থেকে 2টার পরে কি হবে? দশমিক বসবে। তার মানে কত হবে? 1 2। তাহলে 1 2 যদি করা হয় 2.25 কত? L1। এই যে হয়ে গেল। এটা কি সমান? L2 সমান বেড়ে গেল। তাহলে আমার বলেছে কত পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন মানে আমরা কি জানি? পরিবর্তন মানে ডেল L সমান কত লেখা যায়? L2 মাইনাস L1। L2 মানে কত? আমরা পেয়েছি 2.25 L1 মাইনাস কত? L1। তাহলে এটা করলে কত হয়? 1.25 L1। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে 1.25 মানে আমরা কত জানি? এটা 125 বাই কত? 100 L1। তার মানে আমরা কি লিখতে পারি? 125%। এভাবে সংক্ষেপে করা যায়, অথবা অন্য লং নিয়ম আছে, ঐকিক নিয়মে করা যায়। এখান থেকে এতটুকু বুঝলেই হচ্ছে। 1.25 মানে কত? 125% লেখা যায়। অর্থাৎ আমাদের এক্সাক্ট অ্যান্সার কত? 125%। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন সমাধানের জন্য আমি অগ্রসর হতে চাচ্ছি। 1 নম্বর সবার হয়ে গিয়েছে আশা করি। পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে? কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ, 8 গুণ না কিন্তু 4 গুণ বাংলায় লেখা আছে, বৃদ্ধি পেলে তার অণুগুলোর মূল গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে মূল গড় বর্গবেগ এটা আমরা জানি কত? c সমান স্কয়ার রুট অফ 3RT/m। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি কি? c সমানুপাতিক কত? √3t। তাহলে প্রথমে আমার কত ছিল? প্রথমে ছিল আমার c সমানুপাতিক √t। এরপরে কয় গুণ করা হলো সেটা মনে করলাম c প্রাইম। এটা সমান কত? t এর জায়গায় আমার কত গুণ দিতে হবে? 4 গুণ। তার মানে 4t। তার মানে এখানে কত হয়? 2 √3
কত আসছে টি, তার মানে কয় গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে। খুবই সহজ অ্যান্সার, 2 গুণ হয়ে গেল। নেক্সট প্রশ্ন কি দেয়া আছে, একটি সমান্তরাল পাত ধারকে চার্জিত করার পর ব্যাটারি খুলে দেওয়া হলো। এই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ ইউ নট, পাত দুটি এই দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তবে ধারকের সঞ্চিত শক্তি কত গুণ হবে, তার মানে পরিবর্তিত অবস্থায় কত গুণ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমার কি চার্জের কথা বলা আছে বা ধারকের কথা বলা আছে, তাহলে সঞ্চিত শক্তি কত হবে, ইউ নট, যেহেতু প্রাথমিক অবস্থায় আমার কত ছিল ইউ নট সমান হাফ, আমরা কত লিখতে পারি কিউ স্কোয়ার বাই সি, কারণ এখানে চার্জের কথা বলা হয়েছে বলে কিউ নিলাম, আরো সমীকরণ আছে, আর ধারকের কথা বলা হয়েছে সেজন্য সি নিলাম। হাফ সি ভি স্কোয়ার সমীকরণ আছে, কিন্তু ভি স্কোয়ার আমরা নিব না, কারণ এখানে চার্জের কথা বলা হয়েছে সেই জন্য কিউ নিতে হবে চার্জ। তাহলে এখন কি বলা হয়েছে, পাত দুটির দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, তার মানে আমরা কি জানতাম সি সমান সমান্তরাল পাত ধারকত্বের ক্ষেত্রে ইপসাইলন নট এ বাই ডি, এটা আমার প্রাথমিক অবস্থায় ছিল। এখন এখান থেকে আমরা কি করব, বলছে যে কি দূরত্ব দ্বিগুণ করব হলে, তার মানে আমরা মনে করলাম সেটা সি প্রাইম আর কি, তাহলে সি প্রাইম সমান ইপসাইলন নট এ বাই কত হবে, তখন হবে 2d, দূরত্ব দ্বিগুণ হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত হাফ ইপসাইলন নট এ ডি হচ্ছে, যখন আমরা সি প্রাইম ধরা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করলাম ইউ সমান হাফ কত কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত সি প্রাইম। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি দেখতে পাই, এখানে আমরা বসাই দিলে দেখতে পাই হাফ কত কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এটা মানে কত হাফ কত ইপসাইলন নট এ বাই কত ডি, এভাবে আমরা দেখতে পাই বিষয়টা। তাহলে একটু আমরা যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে কি লিখতে পারি, এই হাফ চলে গেলে কত হবে 2 হয়ে যাবে উপরে উল্টে গেলে, তারপরে কত হচ্ছে এখানে হাফ কিউ স্কোয়ার ইপসাইলন নট এ ডি, এটা মানে কত লেখা যায় 2 গুণ কত হাফ কিউ স্কোয়ার বাই কত সি, তার মানে কত লেখা যায়, এটা মানে ছিল আমার কত ইউ নট, তার মানে 2 ইউ নট, তার মানে আমাদের এক্সাক্ট অ্যান্সার আসছে কয় নম্বর, সি নম্বর 2 ইউ নট। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, কিউ আধান বিশিষ্ট একটি গোলককে একটি অর্ধ অপরিবাহী সুতায় এক প্রান্তে বেঁধে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে, ঘূর্ণমান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে, তার মানে আই বের করতে হবে। তাহলে এখানে আমার কি আছে ওমেগা আছে, বিদ্যুৎ মানে আই মানে আমরা কি জানি কিউ বাই টি, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে আমার টি মানে পর্যায়কাল, আসলে স্মল টি মানে সময় বা পর্যায়কাল এখানে, তাহলে আমরা জানি কি ওমেগা সমান 2 পাই বাই টি, অর্থাৎ আমরা কি লিখতে পারি টি সমান 2 পাই বাই ওমেগা। তাহলে এখানে আমরা বসিয়ে দিই জাস্ট কিউ বাই কত ছোট হাতের কিউ দিয়ে, তাই আমরা ছোট হাতের কিউই দিব, বড় হাতের আর দিলাম না। তাহলে কিউ বাই এই টি মানে এখানে টি, তার মানে 2 পাই বাই ওমেগা, তাহলে ফাইনাল আমরা লিখতে পারি কত ওমেগা কিউ বাই 2 পাই, ওমেগা কিউ বাই 2 পাই। তাহলে এই যে এটা ডি নাম্বার কিউ ওমেগা মানে ওমেগা কিউ বাই 2 পাই। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এর পরবর্তী সমস্যার সমাধান আমি করব, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি, তাহলে এগুলো দিয়ে আছে। স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা মানে জানি কি পীড়ন বাই বিকৃতি, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা সমান আমরা জানি কি পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। পীড়ন মানে আমরা জানি কি ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, আর বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল। বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার, তার মানে নিউটন পার মিটার স্কোয়ার। আর বিকৃতির কোনো কি নেই, মাত্রা বা একক নেই, সেজন্য এটা লিখবো না। আর নিউটন এটাকে আমার মৌলিক এককে আনতে হবে। নিউটন মানে কি যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, তার মানে নিউটন মানে আমরা কি লিখতে পারি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর নিচে একটা আছে কত মিটার স্কোয়ার, তাহলে এখানে ভ্যানিশ করে দিলে মিটার, তার মানে কিলোগ্রাম পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা একক বের করলাম, এখান থেকে ডাইমেনশন বের করতে পারি। ভর কিলোগ্রাম মানে মাস, মিটার এটা মানে লেন্থ, আর সেকেন্ড মানে এটা মানে টাইম। তাহলে ml ইনভার্স টি ইনভার্স 2, ml ইনভার্স টি ইনভার্স 2, অর্থাৎ আমার বি নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। এর পরবর্তী প্রবলেম দেওয়া আছে কোন ত্রুটি দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করা হয়। এটা আমরা জানি সবাই যে কোন ত্রুটি দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করা হয়,
দূরদৃষ্টি, আর অবতল লেন্স ব্যবহার করা হয় কি ক্ষীণদৃষ্টি। এটা আমাদের সবারই কম বেশি জানা আর কি। তাহলে পরবর্তী প্রশ্ন 7 নম্বর। সাত নম্বরে এখানে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, নিউক্লিয় বিক্রিয়া। এখানে বলছে কোন কণা অনুপস্থিত, তাহলে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। 27 আর 4 এই পাশে কত টোটাল আছে 31, আর এই পাশে কত আছে 13 আর 2 15, তাহলে এই পাশে আমার কত আছে 30 আর কত 14 সিলিকন। তাহলে আমার দরকার কত 1 দরকার, তাহলে হচ্ছে 31 হয়ে যাচ্ছে। 30 আর 1 31, আর এখানে কত 15 আর এখানে কত 14, এখানেও দেখো 1, তার মানে 1 1 কি হয় হাইড্রোজেন হয়। 1 1 হাইড্রোজেন মানে কি প্রোটন বা প্রোটিয়াম, যেটা আমরা জানি আর কি। তাহলে 1 1 হাইড্রোজেন মানে প্রোটন বা প্রোটিয়াম, তাহলে এটাই হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্নগুলো আমি লিখে সমাধান করব। পরবর্তী প্রশ্ন, 14 মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে, এর অর্ধায়ু কত হবে? এর একটা ফর্মুলা আমার নিজের তৈরি করা আছে, বাথনস ফর্মুলা, যেটা নাম দিয়েছি। এর আলোকে একটা ভিডিও ক্লাসও আমার আছে আমার চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। তো নিয়মটা হচ্ছে এমন আর কি, আমার ফর্মুলা, তাই আমার নামটাই লিখবো ফর্মুলা। এটা দিয়ে করবো, সেটা হচ্ছে n t হাফ, এটা সমান t। n মানে কি সেটা হচ্ছে আমাদেরকে বের করার কি করতে হবে, ক্যাপিটাল N সমান 1/2 পাওয়ার n। ক্যাপিটাল N মানে অবশিষ্ট যতটুকু থাকবে ততটুকু, তাহলে এই ফর্মেটে আমাদেরকে বানিয়ে নিতে হবে। তাহলে এখানে অবশিষ্ট কত 1/16, তার মানে 1/2 পাওয়ার 4, তার মানে স্মল n সমান কত, এটার সাথে কম্পেয়ার করলে আমরা 2 পাচ্ছি। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, এখানে আমরা বসিয়ে দিলে কত দিতে 2 t হাফ, আর কত সময় বলা হয়েছে 14 মিনিট, তাহলে কত হচ্ছে t হাফ সমান সরি এখানে একটু মিস্টেক হয়েছে আর কি, n মানে এখানে 4 হচ্ছে 4, তাহলে এটা হবে কত 4। আশা করি বুঝতে পেরেছো, 2 পাওয়ার n, তার মানে n মানে 4 হচ্ছে, তুলনা করা একটু মিস্টেক হয়েছিল। t হাফ সমান 14/4, তার মানে কাটাকাটি করলে কত 7/2, 7/2 মিনিট, তার মানে অ্যান্সার হবে সি 7/2 মিনিট। পরবর্তী 9 নম্বর প্রশ্নের সলিউশন। 9 নম্বর আমরা দেখি, কোন দিক পরিবর্তী তড়িৎচালক বলের গড় বর্গের বর্গমূল মান 10 ভোল্ট, তার মানে এটা কত RMS, এটা সমান আমার দেওয়া 10 ভোল্ট। বলেছে কি তড়িৎচালক বলের শীর্ষ মান কত, তার মানে আমাদেরকে ই নটটা ফাইন্ড আউট করতে হবে। তা আমরা কি জানতাম RMS সমান কত 1/√2 ই নট, তাহলে আমাদেরকে ই নটটাই বের করতে হবে। ই নট সমান √2 RMS, তাহলে এটা কত 10√2, কিন্তু এখানে কিন্তু আমার দশমিক আকারে অ্যান্সার দিয়ে আছে, তাই বসাতে হবে 10√2, 10 গুণ √2 মানে আমরা সবারই কম বেশি মুখস্থ, সেটা কত 1.41, তাহলে এটাকে আমাদের ভাঙতে হবে। ভাঙলে কত হয় 141 ডিভাইডেড বাই কত, দশমিক রুটে একটা 1 আর পরে কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা, তাই কেটে কেটে গেল, 0 0 ভ্যানিশ। তাহলে কত হচ্ছে ফাইনালি 14.1 হচ্ছে, 14.1 আর কি, কারণ এখানে একটা শূন্য থাকছে, তাহলে এক ডিজিট যাবে, তার মানে 14.1 কোথাও কি আছে, এই যে 14.14, এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা আমাদের অ্যান্সার হবে আর কি 14.14। এরপর যদি আরো ডিজিট নিতাম তাহলে আমাদের এই বি নম্বর হবে এক্সাক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে আমি চলে যাব, এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে? তাহলে লম্ব হলে আমরা কি জানি ডট গুণফল 0 হয়, তার মানে আমার কি লিখতে হবে a ডট b, এটা সমান কত 0, তাহলে আমরা কত এটা ডট গুণ করব, তাহলে 2i ডট i, তার মানে প্রথমটার সাথে প্রথমটা নিয়ম হচ্ছে এটা যে i এর সাথে i এর সহগ গুণ, j এর সাথে j এর সহগ গুণ, আর k এর সাথে k এর সহগ গুণ যদি ডট গুণ হয়, তাহলে i এর সাথে কি i এর সহগ গুণ, তার মানে 2 গুণ কত a 2a, তারপরে j এর সাথে j, তাহলে কত হবে 2 কিছু নেই মানে 1 প্লাস 2, এরপরে k, এটাই k নেই এটাই k আছে, তার মানে 0 হয়ে যাবে, তার মানে একবারে আমরা 0 লিখতে পারি, 0টা না লিখলেও হচ্ছে। তাহলে 2 এর সমান কত -2, অর্থাৎ a সমান কত -1। অ্যান্সার কত, এ নাম্বার a সমান -1।
তাহলে হয়ে গেল। এর পরবর্তী সমস্যা আর বেশি নেই, প্রায় হয়ে গিয়েছে শেষ। আর একটু ধৈর্য ধরে দেখো, কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে। গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে এল সমান কত, 1/L0 গতিশীল দৈর্ঘ্য। এখন আমরা কি জানতাম, এল সমান L0 স্কয়ার রুট অফ 1 - v²/c²। এখান থেকে আমাদেরকে বেগটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা সহজেই বেগটা বের করতে পারি। এল মানে কত, 1/2L0 রুট ওভার 1 - v²/c²। যত টাইম কম খরচ করা যায় এমসিকিউর ক্ষেত্রে বা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে সেটা আমাদের চেষ্টা করতে হবে। তাহলে এই L0 চলে যাচ্ছে কত, হাফ থাকছে, বড় করলে 1/4 1 - v²/c²। আমাদের টার্গেট ভি বের করা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি v²/c²। এই পাশে নিয়ে গেলাম 1 - 1/4, তার মানে ভি স্কয়ার সমান কত, এখানে হয় 3/4c²। তাহলে ভি সমান কত, রুট ওভার 3/2c। এই যে ভি সমান রুট ওভার 3/2c, এই বি নাম্বার হচ্ছে অ্যান্সার। এটা একটা আমার বানানো একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা দিয়ে আমরা করতে পারি সহজে। সেই ফর্মুলাটা আমি লিখছি, সেটা ভি সমান স্কয়ার রুট অফ 1/1 - n² ইন্টু সি, এভাবে আমরা লিখতে পারি, রুট ওভার 1 - 1/n। তার মানে এখানে কত হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে সেটা আমাদেরকে বসাতে হবে। অর্ধেক মানে 1/n, এখানে লিখবো আমরা কত, n²। n মানে কত হচ্ছে 1/n, তার মানে এখানে আমরা কত লিখবো, 1/2c। তাহলে কত হচ্ছে, ওই একই হবে কিন্তু, রুট ওভার 1 - 1/4c, তার মানে কত, রুট 3/2c। এই যে একই 1 - রুট ওভার 1 - n²। n মানে যত গুণ হচ্ছে আর কি, সেইটা বা অর্ধেক হয়ে যাচ্ছে, ওইটা আমাদেরকে এভাবে বসাতে হবে, বসিয়ে এভাবে সমাধান করতে হবে। আর 4টা প্রবলেম আছে, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো আমি, একটু ওয়েট করো সবাই। পরবর্তী প্রশ্ন 12 নম্বর। একটি এম ভরের বস্তু ঘর্ষণহীন একটি তলে ভি বেগে চলার সময় একটি স্প্রিং এর সাথে ধাক্কা লেগে স্প্রিংটিকে সংকুচিত করলো। স্প্রিং এর বল ধ্রুবক কে হলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। তাহলে এখানে স্প্রিংটা সংকুচিত করতে যে প্রয়োজনীয় শক্তি, সেটা কি হবে, গতিশক্তির সমান হবে, কারণ এখানে গতিশক্তি লাভ করছে। তাহলে আমরা কি লিখতে পারি, গতিশক্তি কত, হাফ mv², আর স্প্রিং এর সঞ্চিত শক্তি কত, হাফ কত, kx²। তাহলে এখান থেকে আমরা সহজেই কি করতে পারছি, হাফ হাফ দুই পাশ থেকে চলে আসছে, আমাদেরকে সংকোচন, তার মানে এক্সটা বের করতে হবে। তার মানে আমরা লিখতে পারি x² সমান কত, mv² কত, k, বা x সমান রুট ওভার কত, m/k ইন্টু ভি। এটা আমরা লিখতে পারি m/k ইন্টু ভি। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কত, এ নম্বর। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, একটি বস্তু 12 মিটার বৃত্তাকার পথে চলে, একটি বস্তু 12 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলমান আছে। একটি মুহূর্তে বৃত্তাকার পথে এর দূরত্ব 6 মিটার/সেকেন্ড² এবং এটি 4 মিটার/সেকেন্ড² হারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা ত্বরণ। ওই মুহূর্তে বস্তুটির ত্বরণ কত। তাহলে বৃত্তাকার পথে যখন চলছে, এখানে আমরা দুইটা ত্বরণ দেখতে পাই। এই যে একটা যাবে আমার স্পর্শক বরাবর, আর একটা যাবে কি, এই যে কেন্দ্রমুখী, আর একটা আমার যাইতে পারে কোন বরাবর, স্পর্শক বরাবর, দুইটা আমার থাকতে পারে। তাহলে এখানে আমার 4 মিটার/সেকেন্ড² হারে বৃদ্ধি পাচ্ছে। একটা ত্বরণ আমার দেয়া আছে, আর বৃত্তাকার পথে যখন চলবে যে বেগ আছে, ওটার জন্য আমরা পাবো কি, কেন্দ্রমুখী ত্বরণ, আর একটা আছে কি, স্পর্শক ত্বরণ, মানে ট্যানজেনশিয়াল ত্বরণ। তাহলে এটি আমার দেয়া আছে কত, 4 মিটার/সেকেন্ড²। এখন আমাদেরকে কি বের করতে হবে, এসি আমাদেরকে বের করতে হবে আর কি। তাহলে ট্যানজেনশিয়াল বা স্পর্শকীয় ত্বরণ আমাদের দেয়া আছে। কেন্দ্রমুখী ত্বরণ আমরা কি জানি, এসি সমান v²/r, এটা আমরা সবাই জানি। তাহলে বেগ কত দেয়া আছে, 6, আর ব্যাসার্ধ কত, 12, তাহলে 36/12, তাহলে কত হয়, 3। তাহলে এখানে আমার কি করতে হবে, মোট যে ত্বরণ সেটা কি, a সমান স্কয়ার রুট অফ at² প্লাস ac²। এমনই হয়, কারণ এই দুইটা পরস্পরের সাথে কি লম্ব ভাবে আছে। তাই আমরা কি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আর করতে পারি আর কি। এটা যদি বাইরের দিকে দেওয়া হয়, এভাবে আসে, যেকোনো এভাবে দিলে হবে, at² প্লাস ac²। তাহলে এখানে ট্যানজেনশিয়াল কত, 4² প্লাস 3², এটা আমরা দেখতে কত পাচ্ছি, 25, তার মানে 5 মিটার/সেকেন্ড², 5 মিটার/সেকেন্ড²। অ্যান্সার আছে কোথায়, ডি নম্বরে আছে। তাহলে 5 মিটার/সেকেন্ড²। 13টা হয়ে গেল, আর বাকি থাকলো আমাদের মাত্র দুইটা, সেই দুইটা নিয়ে আলোচনা করব। 14 নম্বর প্রশ্ন, অভিকর্ষ ত্বরণ জি বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা h এর লেখচিত্র কোনটি। তাহলে আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ হতে গভীরতা, যতই গভীরে যাওয়া হয় অভিকর্ষ ত্বরণের মান কি হয়, ততই কমতে থাকে। কমতে কমতে যখন সেন্টারে পৌঁছায়, তখন কি হয়ে যায়, একেবারে 0 হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বরাবর আমরা নিচ্ছি অভিকর্ষ ত্বরণ, এই বরাবর গভীরতা h। তাহলে h এর মান আস্তে আস্তে যখন বাড়ানো হচ্ছে,
আমরা দেখতে পাচ্ছি এটাই কি হচ্ছে, অভিকর্ষ স্তরের মান আস্তে আস্তে কি হচ্ছে, এই যে ড্রপ করছে, এখানে সবচেয়ে হাইয়েস্ট, জিরোতে বেশি, তখন উচ্চতার একেবারে মানে সেন্টারে তখন জি বেশি আমরা দেখতে পাচ্ছি, সেন্টারে বলতে স্যার পৃষ্ঠে যখন আছে তখন আমরা দেখছি বেশি। এখন যতই গভীরে আমরা যাচ্ছি পৃষ্ঠ থেকে, ততই যে আস্তে আস্তে কি হচ্ছে, এইচ এর মান আমার বাড়ছে, কিন্তু জি এর মান কি হচ্ছে, ড্রপ করছে, করে করে একসময় জিরো হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু হচ্ছে না, এটাই কিন্তু এইচ এর সাথে সাথে জি এর মান বাড়ছে, তাহলে এটাও কিন্তু হচ্ছে না, এটা কি বক্ররেখা, এমনও কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের মেইন কোনটা হবে, এইটা, এটাই ছিল আর কি। কারণ আমাদের সমীকরণ ছিল কি, জি সমান কত 4/3, এমন একটা সমীকরণ ছিল, রো 4/3 জি আর, রো জি আর, এমন একটা সমীকরণ ছিল সম্ভবত। তাহলে এখানে আমরা দেখছি কি, জি এর সাথে কি হয়, দূরত্বের সাথে আমার সমানুপাতিক, সেজন্য সমানুপাতিক হারে আর কি যাবে। আমাদের এই যে এমন সমীকরণ ছিল, জি সমান জিএম বাই কত আর স্কোয়ার এমন ছিল, আর ঘনত্ব সমান আমরা কি জানতাম, এখান থেকে যদি আমরা জি বাই আর স্কোয়ার, আর ঘনত্ব সমান কত এম বাই ভি, তার মানে কত ছিল, এম সমান 4/3 পাই আর কিউব রো, এটা যদি বসিয়ে দিই তাহলে আমার এইটা সমীকরণ, 4/3 পাই রো জি আর, এটা ছিল আমাদের সমীকরণ। আর স্কোয়ার কেটে যাবে, 4/3 পাই রো জি আর, তাহলে এখানে আর এর সাথে সমানুপাতিক, সেজন্য সমানুপাতিক হারে কমবে আর কি। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এর পরবর্তী প্রবলেম বলা হয়েছে কি, ইয়ং এর দ্বিচির পরীক্ষণের চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি এবং চিরদ্বয় হতে পদ্মার দূরত্ব ডি হলে পদ্মার উপর প্রতি একক প্রস্থে রেখার সংখ্যা কত, প্রতি একক প্রস্থে রেখার সংখ্যা। তাহলে আমরা প্রস্থ কি জানতাম, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় কি, যে ল্যামডা ডি বাই ডি, এটা হচ্ছে প্রস্থে। তাহলে এই প্রস্থে রেখার সংখ্যা কয়টা করে থাকে, একটি, এই প্রস্থে রেখার সংখ্যা একটি। এখন বলছে একক প্রস্থে, তার মানে 1 দিলে কত হবে, 1 বাই ল্যামডা ডি বাই ডি, তাহলে উল্টে গেলে কত হবে, ডি বাই স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইন্টু ল্যামডা। তাহলে কোনটা হচ্ছে, স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইন্টু ল্যামডা, অ্যান্সার হচ্ছে আমাদের বি। তাহলে আশা করি ক্লাসটি সবাই বুঝেছো, আর কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তোমাদের অভিমত প্রকাশ করবে, এবং পরবর্তী ইনশাআল্লাহ আমি নতুন কোনো ভিডিও ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আর এটা রিটেন পার্টটা নিয়ে আমি একটা ক্লাস নেবো ইনশাআল্লাহ। আর কারো কোনো বিষয়ে যদি ভিডিও ক্লাস লাগে তাহলে আমাকে বলতে পারো, আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। আর যাওয়ার আগে একটা কথাই বলি, যারা যারা আমার চ্যানেলটিতে এখনো নতুন তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চালু রাখো, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দিলে তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। আর নিচে দেখতে পারো আমার ডেসক্রিপশন বক্সে এই জাতীয় কিছু ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওগুলো ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। আর নিচে গিয়ে প্লেলিস্ট দেখতে পারো, প্লেলিস্টে বিভিন্ন বিষয়ের উপরে আমি ভিডিও ক্লাস দিয়েছি, অনেক ক্লাসের অনেক টপিকসের উপরে দেওয়া আছে, যার যেটা দরকার তোমরা সেটা ইচ্ছা করলে দেখে নিতে পারো। তো সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।